নমস্কার, নিউজ লাইভ বাংলার সাফ কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সাথে এবং আজকের সাফ কথাতে থাকছে অন্যান্য দিনের মতনই নানান রকমের আলোচনা থাকবে। তবে আজকের বিষয় হচ্ছে বাংলাদেশ অবশ্যই, এবং বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি, বর্তমানে প্রেক্ষাপট যেরকম ভাবে থাকছে আজকের আলোচনায়, ঠিক তার পাশাপাশি বাংলাদেশ বর্তমানে পাকিস্তানের সাথে চুক্তি করে সামরিক সম্পর্ক বাড়িয়ে সেখান থেকে যে সমস্ত যুদ্ধ বিমান বা নানান রকমের সামরিক অস্ত্র ক্রয় করতে চলেছে, সে নিয়ে থাকছে আজকের মূল আলোচনা। অর্থাৎ একদিকে দাঁড়িয়ে বাংলাদেশে বর্তমানে একের পর এক খুন, একের পর এক হিন্দুর নিধন, বাঁচার আর্তনাদ যখন চলছে হিন্দুদের, যখন হিন্দু হলেই সেখানে শেষ রক্ষা নেই একেবারে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে পাকিস্তানের প্রতি প্রেম বা পাক প্রেম, এবার সামরিক ঘনিষ্ঠতা এবার সামনে এসেছে। এবং তার পাশাপাশি আশ্চর্যের বিষয় এখন বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে এখন বর্তমানে কোন দিকে রয়েছে, সমীকরণ এখন কি বলছে, সে নিয়ে যখন প্রশ্ন উঠে আসছে, তখন ক্রিকেটের ক্ষেত্রে বাংলাদেশ একেবারে ব্যাকফুটে। কারণ আমরা জানি মুস্তাফিজুর রহমান এবং তাকে কেকেআরের নেওয়া, পরবর্তীতে তাকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়া, বর্তমানে পাকিস্তানের সাথে তার খেলতে যাওয়া, সব মিলেমিশে বাংলাদেশ ক্রিকেট এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে ব্যাকফুটে। জানিয়ে থাকছে আজকের মূলত এই আলোচনা, এবং এই আলোচনাতে আমার সাথে থাকবেন অতিথিরা। আমি শুরুতেই জানিয়ে রাখবো যে কারা কারা থাকছেন আজকে আমার সাথে আলোচনায়। সব কথাতে আজকে আমার সাথে জুড়ে যাবেন একেবারে যদি বলি অসমের কথা, অসমের থেকে শ্রীভূমি থেকে থাকছেন ভিএইচপির বা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে পঙ্কজ শ্যাম। কলকাতা থেকে থাকছেন তৃণমূলের পক্ষ থেকে প্রসেনজিৎ সেনগুপ্ত। ঠিক একই সঙ্গে থাকবেন শিলিগুড়ি থেকে থাকছেন বিজেপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন হিটলার চৌধুরী। একই সঙ্গে ত্রিপুরা থেকে থাকছেন বিশিষ্ট সাংবাদিক তথা ক্রীড়া বিশেষজ্ঞ মণিময় রায়। এবং তার পাশাপাশি আজকে এই মুহূর্তে জুড়ে গেছেন পলিটিক্যাল সায়েন্সের থেকে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শিবেশ্বর কুণ্ডু। আমি প্রত্যেককেই স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠান আলোচনা শুরু করব। তবে শুরুতেই আমি যাব, ইতিমধ্যে শিবেশ্বর দা জুড়ে গেছেন, আমার সাথে রয়েছেন। আমি শুরুতেই যাব ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, যে অবস্থান বর্তমানে রয়েছে সেই পরিস্থিতির দিকে। শিবেশ্বর বাবু, এই মুহূর্তে নিউজ লাইভ বাংলার সাফ কথাই আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে অবস্থা, যে পরিবেশ, যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একের পর এক হিন্দু নিধন, যেটা আজকের দিনে হয়তো আর নতুন করে কোনো খবর নয়, এবং ইউনূসের তত্ত্বাবধানে, ইউনূসের আমলে যে ভয়ঙ্কর ঘটনা বাড়ছে তো কমছে না। কিন্তু তারই মধ্যে এই যে পাকিস্তানের সাথে, যদিও কয়েকদিন আগে থেকে আমরা দেখছিলাম যে পাকিস্তানের প্রতি প্রেম ভালোবাসা বেড়ে উঠেছিল, এবার সামরিক ক্ষেত্রে আরো কাছাকাছি চলে এলো ভারত এবং পাকিস্তান। কি বলবেন? নমস্কার। সুপ্রীতি মুখার্জিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আপনাদের দর্শক সবাইকে নমস্কার। বিষয়টা হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্কটাকে যদি আমাদেরকে বুঝতে হয়, তাহলে এটাকে সবসময় আমাদেরকে যেতে হবে শেখ হাসিনা আর ভারতের সাথে যে একটা ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল। তো আমাদেরকে সবসময় প্রিজমের থ্রু দিয়ে, হিস্ট্রির থ্রু দিয়ে বর্তমান পরিস্থিতিটাকে সবসময় বোঝার চেষ্টা করা উচিত। তো আমরা জানি কি বাংলাদেশে যেটা 2024 সালে যেটা একটা ওদের আন্দোলন হয়েছিল, তারপরে ওখানে যেই ধরনের জনচেতনা বা যেই ধরনের অন্তর্বর্তী সরকার এসে ওখানে যেইভাবে পরিচালনা করছে বিষয়গুলো, তো সেখানে সিচুয়েশনটা খুবই পোলারাইজড বলতে গেলে। তো ওখানে রিলিজিয়নের কনসার্ন, ওখানে ইকোনমির কনসার্ন, ভারত আর বাংলাদেশের মধ্যে দূরত্বটা দিন প্রতিদিন বেড়ে যাচ্ছে। একই সময় আমরা দেখতে পাচ্ছি কি ভারত আর পাকিস্তানের মধ্যে যে সম্পর্কটা ঘনিষ্ঠ হচ্ছে, একই বাংলাদেশ আর বাংলাদেশ। চায়নার হুম। মধ্যেও কিন্তু সম্পর্কটা কিন্তু একইভাবে স্ট্রং হচ্ছে। হুম। তো আমাদেরকে এখানে বুঝতে হবে কি ভারত দুটো ফ্রন্টে লড়াই করছে এখানে। এক তো ভারতের সাথে পাকিস্তানের যেটা একটা সম্পর্ক, হুম। সেই জিনিসটাকে একটু ম্যানেজ করার চেষ্টা করছে বাংলাদেশের ঘনিষ্ঠতা হবার কারণে। হুম। একইভাবে ভারতের সাথে যেটা চায়নার যেটা একটা বর্ডার ডিসপিউট, সেই ক্ষেত্রেও যখন বাংলাদেশ চায়নার দিকে চলে যাচ্ছে, হুম। সেখানেও কিন্তু ভারতকে ম্যানেজ করতে হচ্ছে। কিন্তু একই মানে সময় আমাদেরকে শিবেশ্বর দা, মাথায় গত 15টা বছরের যদি আমরা একটু ইতিহাস দেখি, তাহলে এই যে শেখ হাসিনার আমলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক যতটা উন্নতি ঘটেছিল, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা কি ততটাই অবনতির দিকে যাচ্ছে? না, দেখুন, এই উন্নতি বিষয়টা, এই ডেভেলপমেন্ট আর গ্রোথ বিষয়টা নিয়ে বিভিন্ন ডিবেট আছে। হুম। কিন্তু বিষয়টা হচ্ছে ওখানকার জনগণরা কি চাচ্ছে। হুম। কোনো সভরেন স্টেট, কোনো সভরেন রাষ্ট্র বর্তমান সময়ে কখনো এক্সটার্নাল ইন্টারফিয়ারেন্স বা এক্সটার্নাল ইন্টারভেনশনটাকে কখনোই পছন্দ করে না। হুম। আর বাংলাদেশের যেটা জনচেতনা বর্তমান সময় হয়ে আছে, সেখানে ভারতকে সবসময় শেখ হাসিনার
খুবই একটা মানে বলা যেতে পারে একটা ভালো মানে ঘনিষ্ঠতার জন্য হুম ভারতের প্রতি যতটাই রাগ বাংলাদেশের জনগণের কাছে, হুম সেটা এই কারণে কি শেখ হাসিনার ভারত খুব ক্লোজ। হুম তো আমরা যদি দেখি কি ইউনূস যখন শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকারের সময়, তার আগে অবধি বাংলাদেশের সরকাররা সবসময়, বাংলাদেশের সরকারের যেই প্রতিনিধিত্ব আসতো সবসময় ভারতে ভিজিট করতো। কি ইউনূস কিন্তু প্রথমবার সবচেয়ে প্রথমে সরকারে আসার পর কিন্তু চায়না ভিজিট করলো, বেইজিং হুম এ গেল। তো আমরা দেখতে পাচ্ছি কি ওখানকার জনচেতনাকেও বর্তমান সময় ওখানকার সরকার সেইভাবে মোবিলাইজ করার চেষ্টা করছে, এটা বলতে কোনো দ্বিধা নেই। কি ওখানে পুরোপুরি অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট একদম দিন প্রতিদিন সেরকম ভাবে ডেভেলপ হচ্ছে। কিন্তু এখানে আমাদেরকে দেখতে হবে কি ভারত সরকারের রোলটা কি। হুম ভারত সরকার কিন্তু কোনো দিক দিয়ে কিন্তু আমার মনে হয় না বর্তমান সময়ে ডাইরেক্টলি কোনো সেরকম ইন্টারফারেন্স করার জায়গায় আছে। সেটা কোনো রাষ্ট্রই কোনো রাষ্ট্রের মধ্যে সেরকম ভাবে ডাইরেক্টলি ইন্টারফারেন্স করতে পারে না। কিন্তু যেটা ভারত সরকারকে করা উচিত, মেটিকুলাসলি প্ল্যান করা উচিত কি হুম কিভাবে ধর্মনিরপেক্ষতার কনসার্ন গুলোকে, যেটা আমাদের সংবিধানের মধ্যেও বলা আছে, ভারত বাংলাদেশের মধ্যে যেই সব ধরনের সেকুলার লোকগুলো আছে, যেই সব ধরনের রাজনীতিবিদরা আছেন বা সাহিত্যিকরা আছেন, তাদের সাথে সংবাদ তৈরি করে একটা ভারত আর বাংলাদেশের সম্পর্কটাকে আবার কিভাবে স্বাভাবিক দিকে নিয়ে যাওয়া যেতে পারে, এটা নিয়ে ভারত সরকারকে একটা দীর্ঘব্যাপী একটা প্ল্যানিং করা উচিত। বেশ, সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি মণিময়দার কাছে একটু যাব। মণিময়দা, আজকের দিনে দাঁড়িয়ে যখন এই আমরা শিবেশ্বরদার কাছ থেকে শুনছিলাম যে ভারত সরকারের এই মুহূর্তে কি করা উচিত বর্তমান পরিস্থিতির বা বর্তমান প্রেক্ষাপটে, আমরা থাকবো সেই আলোচনায় নিঃসন্দেহে। ঠিক অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে ক্রিকেটের যে খবর, মুস্তাফিজুর রহমান তার আইপিএল এ না খেলা বা তাকে আইপিএল এ খেলতে না দেওয়া, কিভাবে দেখছেন? এবং এই ব্যাপারে ভারত সরকার বা বিসিসিআই এর যে সিদ্ধান্ত, কি বলবেন এই সিদ্ধান্তের ফলে? এখানে দুটো বিষয় আছে। একটা, ভারত সরকার কি বিসিসিআইকে নির্দেশ দিয়েছিল? এই ধরনের কোনো তথ্য বিসিসিআই বলেনি। দ্বিতীয়ত হচ্ছে, পাকিস্তানের 2008 সালের মুম্বাই বিস্ফোরণের পরে, মুম্বাইয়ের গণ্ডগোলের পরে যেভাবে পাকিস্তানকে নিষিদ্ধ করেছিল ভারতের বিদেশ মন্ত্রকের তত্ত্বাবধানে এবং বিদেশ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এই ক্ষেত্রে কিন্তু মুস্তাফিজুরের ক্ষেত্রে কিন্তু এই ঘটনাটা ঘটেনি। কোনো জায়গায় ভারত সরকার এখনও বলেনি যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই ক্রিকেট খেলা ইত্যাদি বন্ধ থাকবে। এই ধরনের ঘটনা নেই, কারণ আগামী সেপ্টেম্বরে ভারত বাংলাদেশ সফরে যাবে, এই ধরনের একটা প্রাথমিক কথাবার্তা কিন্তু হয়ে গিয়েছে। পরবর্তী সময় হবে কিনা সেটা পরের বিষয়। কিন্তু মুস্তাফিজুরের বিষয়ে এই মুহূর্তে বিসিসিআই কি কারণে মুস্তাফিজুরকে নিষেধ করলো, সেটা কিন্তু ভারত সরকারের ওপর চাপিয়ে দিলে হবে না। এটা সম্পূর্ণভাবে বিসিসিআই এর নিজস্ব টুর্নামেন্ট এবং আইপিএল টুর্নামেন্টটা বিসিসিআই তার নিজস্ব যে পরিকাঠামো আছে তার ভেতরে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে। আমরা কোনো জায়গায়, এবং অনেক বিসিসিআই এর যারা এই মুহূর্তে কার্যকরী কমিটিতে আছে তাদের সঙ্গেও কথা বলার চেষ্টা করেছি, কথা বলেছি আমি, এবং দেখেছি যে তারা কিন্তু ভারত সরকারের কথা কোনো জায়গায় বলছেন না। এবং এই জায়গায় যদি সাইকিয়া সাহেব, যিনি বিসিসিআই এর সেক্রেটারি, উনি যদি বলে দিতেন যে না, ভারত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কথাটা বলেছেন, তাহলে আমরা বুঝতে পারতাম। উনিও সে কথা বলেননি। উনি সরাসরি বলেছেন যে বিসিসিআই এর সিদ্ধান্ত হচ্ছে মুস্তাফিজুরকে ছেড়ে দিতে হবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু অ্যাভয়েড করা যে সুযোগটা বিসিসিআই এর কাছেই ছিল। কারণ গত আগস্ট মাসের আগে, মানে 2025 সালের আগস্ট মাসের আগে থেকেই তো ওখানে গণ্ডগোলটা শুরু হয়েছে, জুলাই থেকে। তা স্বাভাবিকভাবেই তখন তারপরের যে হয়েছে, আইপিএল হয়েছে, সেই আইপিএলে কিন্তু মুস্তাফিজুর খেলে গিয়েছে, ভারতে খেলে গিয়েছে। এই গণ্ডগোল হয়ে যাওয়ার গত জানুয়ারি মাসের পর থেকে পরিস্থিতি যত ঘোরালো হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কিন্তু তাদের যে অকশনের যে লিস্ট, এই তালিকায় মুস্তাফিজুরকে না রাখলে কিন্তু সমস্যাটা এই জায়গায় যেত না। বিসিসিআই নিশ্চিতভাবেই ভেবেছিলেন যে মুস্তাফিজুরকে যদি রাখি তাহলে বড় সমস্যা হয়তো হবে না, কিন্তু তাদের যে ইন্টেলিজেন্সিয়ার ওপর কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্নচিহ্ন উঠবে। ওদের কাছে সুযোগ ছিল মুস্তাফিজুরকে ছাড়াই এখানকার এই অকশনের কাজটা করে নিতে। এই ক্ষেত্রে কেকেআরকে কেউ দোষারোপ করেন বটে, কিন্তু এইখানে কেকেআরের কিন্তু খুব একটা ভূমিকা ছিল না।
কারণ এখানে যে বিটিংটা হয়েছিল সেখানে কিন্তু আরও 3টি দল এই অকশনের জন্য ঝাঁপিয়েছিল। 9 কোটি টাকা যে উঠেছে, এই 9 কোটি টাকার অকশনে কিন্তু আরও 3টি দল দিয়েছিল। 20 লাখ টাকা বেশি দিয়ে KKR কিনে নিয়েছে। যাই হোক, এই মুহূর্তে KKR ওকে ছেড়েও দিয়েছে। পরিস্থিতি জাগিয়ে দাঁড়ালো এই কারণে যে আইসিসির যে টুর্নামেন্ট সামনে আছে আগামী ফেব্রুয়ারি মাসে, সেই ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ স্পষ্ট করে জানিয়েছে তারা ভারতে খেলবে না। আমি যতটুকু জেনেছি এই মুহূর্তে বোধহয় শ্রীলঙ্কার সঙ্গে কথা হচ্ছে বাংলাদেশের খেলাগুলিকে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার। ঘটনাটা হচ্ছে যে পাকিস্তানও ভারতে খেলবে না, শ্রীলঙ্কাও ভারতে খেলবে না, আর বাংলাদেশও ভারতে খেলবে না। এই যে বিষয়টা, এটা কিন্তু আমাদের ক্রিকেটকে সাংঘাতিক রকম বড় আঘাত করবে ঘটনাটা তা না, কিন্তু প্রশ্নচিহ্ন তো উঠলই যে কেন এগুলি কি অ্যাভয়েড করা যেত না? একটা বিশ্বকাপের মতো ক্রিকেট হবে ভারতে ক্রিকেট খেলার একটা উন্মাদনা আলাদা। এই জায়গায় দাঁড়িয়ে বিসিসিআই এবং আইসিসি নিজেদের মধ্যে আলোচনা করে অনেকটা বড় সিদ্ধান্ত নিতে পারতেন। মুস্তাফিজুর বা বাংলাদেশ ভারতে না খেললে ভারতের ক্রিকেট উঠে যাবে, ঘটনাটা তা না। আইপিএল ক্রিকেটের ব্যাপক পরিমাণে ক্ষতি হয়ে যাবে, ঘটনাটাও তা না। বাংলাদেশে আইপিএল না দেখানো হলে আইপিএলের দুর্দশাগ্রস্ত হবে, তাও না। কিন্তু ক্রিকেট তো একটা ভদ্রলোকের খেলা, ক্রিকেটের ভেতরে এই বিষয়টা এলো কেন? এই ব্যাখ্যাটা বিসিসিআইয়ের দেওয়া উচিত যে ভারত সরকারের সঙ্গে কি কথা বলেছিলেন, না কথা না বলে এককভাবেই ওনারা সিদ্ধান্ত নিয়েছেন। কারণ বাংলাদেশের সঙ্গে এখনও কিন্তু আমাদের কূটনৈতিক সম্পর্ক অটুট রয়েছে, সেটাও কিন্তু বিসিসিআইয়ের মাথায় রাখা উচিত ছিল। পাকিস্তানের সঙ্গে এক করে বিষয়টা দেখে নিয়ে এই সিদ্ধান্তটা নিতে গেলে আমার মনে হয় একটু তাড়াহুড়ো করে ফেলেছেন। বেশ, আমি আসবো। আমি এই মুহূর্তে একটু হিটলারদার কাছেও যাবো। শিলিগুড়ি থেকে এই মুহূর্তে জুড়ে গেছেন বিজেপির থেকে রয়েছেন হিটলারদা। আজকে যে আলোচনা আমাদের চলছে, একদিকে যখন ক্রিকেটকে কেন্দ্র করে বা এরকম ধরনের আমরা দেখতে পাচ্ছি যে মুস্তাফিজুর রহমান এবং তার আইপিএল খেলা না খেলা সব মিলিয়ে যখন জলঘোলা পরিস্থিতি, ঠিক তখন বাংলাদেশে হিন্দু নিধন অব্যাহত রয়েছে। এই যে বর্তমানে বাংলাদেশ মানে সেখানে একটা ভয়ের উপত্যকা হয়ে দাঁড়িয়েছে, বাংলাদেশ মানে সেখানে হিন্দু হলেই সেখানে মরতে হচ্ছে। ইউনূস সেই জায়গায় চুপ, এখনো পর্যন্ত মুখে কুলুপ, টু শব্দটুকু নেই। হিটলারদা। হিটলারদার আওয়াজ আসছে না। আমি একটু শিবেশ্বরদার কাছে যাবো। শিবেশ্বরদা, এই যে ইউনূসের যে একেবারে মুখে কুলু পেটে থাকা, কোন রকমের কোনো পদক্ষেপ না নেওয়া, তাহলে কি বাংলাদেশকে তারা চাইছে যে সম্পূর্ণভাবে মুসলিম কান্ট্রি করে তুলতে? দেখুন, এই প্রশ্নগুলো মানে খুব মানে বলা যেতে পারে খুবই তীব্র প্রশ্ন আর খুবই মানে স্ট্রং প্রশ্ন। এটা ঠিক কথা কি মানে ধর্মের একটা প্রভাব বাড়ছে বাংলাদেশের মধ্যে, কিন্তু আমার মনে হয় কি আমাদেরকে একটু মানে ওখানে যেটা রিসেন্ট যেসব ঘটনা হয়েছিল, লিঞ্চিং রিলেটেড ঘটনা হয়েছিল, তারপরে 7 জনকে মানে অ্যারেস্ট করা হয়েছে, মানে আমি যতদূর দেখেছি খবরে। তো সেই ক্ষেত্রে মানে এখানে একটু আমাদেরকে একটু রেসপন্সিবল হয়ে জিনিসগুলোকে ডিবেটগুলোকে সেরকম ভাবে কনস্ট্রাক্ট করা উচিত। আমি দেখছিলাম কি আল জাজিরাতে মোহাম্মদ ইউনূস একটা ইন্টারভিউ দিচ্ছিলেন, সেখানে উনি বলছিলেন কি মানে একটা মিডিয়া ফ্রেন্সি চলছে, মানে সেটা দুই দিক দিয়েই চলছে, মানে কাইন্ড অফ বাংলাদেশের দিক দিয়েও চলছে আর মানে অন্য আমাদের ভারতের মধ্যেও সেরকম ধরনের একটা ব্যাপার চলছে, যেখানে মানে জিনিসগুলোকে একদম খুব ধর্মভিত্তিক করার চেষ্টা করা হচ্ছে। এটা ঠিক কথা কি ধর্মের প্রভাবটা বাড়ছে, মানে ধর্মের মানে ওখানে যারা সংখ্যালঘু, যারা হিন্দু মাইনরিটি, তাদের উপরে জিনিসগুলোকে তাদের উপরে অত্যাচারগুলো বাড়ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে কিন্তু দেখতে হবে কি সরকারের দিক থেকে অফিসিয়াল স্টেটমেন্টস কোন ধরনের আসছে, মানে ওনারা কোন ধরনের স্টেটমেন্টস দিচ্ছেন, ওনারা এই জিনিসগুলোকে কন্ডেম করছেন কি করছেন না। তা আপনি যে প্রশ্নটা করলেন কি ওনার দিক দিয়ে সেরকম কোনো রেসপন্স আসেনি, তো যদি সেরকম ওরকম রেসপন্স না এসে থাকে এটা সত্যি সমালোচনামূলক একটা বিষয়। কিন্তু এট দ্য সেম টাইম আমাদেরকে খুব এই জিনিসগুলোকে, ধর্মের বিষয়ের এই বিষয়গুলোকে খুব আমাদেরকে মানে খুব মাইনিউটলি আর খুব নুয়ান্সলি বোঝা উচিত, অ্যান্ড এট দ্য সেম টাইম গভর্নমেন্টকে স্পেস দেওয়া উচিত কি তারা কি ধরনের অ্যাকশন নিচ্ছেন, আর তারা তাদের এইসব ঘটনার বিরুদ্ধে তাদের
রিয়াকশনটা কি, তারা আদৌ কোনো না পদক্ষেপ নিচ্ছে শিবেশ্বরদা, কি আজকের নিচ্ছে না। দিনে দাঁড়িয়ে আমি জানি যে সমস্ত কিছু আজকে হয়তো সেনসিটিভ বা ধর্ম নিয়ে কথা উঠছে, কিন্তু বাংলাদেশ কি আদৌ সেই জায়গাটা বুঝছে বা মানছে? বাংলাদেশ তো বেছে বেছে হিন্দুদের নিধন করছে। আমি আবারও একটু হিটলারদের কাছে যাওয়ার চেষ্টা করবো। হিটলারদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হিটলারদের বর্তমানের যে হ্যালো। পরিস্থিতি, হ্যাঁ শোনা যাচ্ছে। বর্তমানে যে পরিস্থিতি, সেক্ষেত্রে ইউনিশ সরকার হচ্ছে গিয়ে আমেরিকার কাঠপুতুল হিসাবে কাজ করছে। সর্বোপরি আমাদের দুর্ভাগ্য যে 1947 সালের পরে দেশ ভাগের পরে যে চক্রান্তরা করে করে রেখেছিল কংগ্রেসিরা, তার দোসর হিসাবে ইউনিশ সরকার করছে এবং ভারতবর্ষ সঙ্গে একটা শত্রুভাবাপন্ন অবস্থান নিয়ে পাকিস্তানের উপনিবেশ হিসাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। মানে ওরা চাইছে যে আগামী 12ই মার্চ যে 13তম জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনে মৌলবাদী পার্টি যাতে জাতীয় দল হিসাবে জিতে ক্ষমতা দখল করে ভারত বিরোধিতা করে যাতে সত্তা দখল করতে পারে, সেটাই ওদের মেইন পন্থা। এবার এর পেছনে আমেরিকা দোসর হিসাবে কাজ করছে। আমেরিকা সরাসরি যখন মাঠে নামতে পারছে না, তখন হচ্ছে গিয়ে বাংলাদেশ পাকিস্তানের পেছনে তারা হচ্ছে গিয়ে সহযোগিতার ইন্ধন যোগাচ্ছে যাতে ভারতবর্ষকে কাবু করতে পারে। তবে বাংলাদেশ এটা ভেবে ভুল করছে যে আগেকার ভারতবর্ষ আর বর্তমান ভারতবর্ষের মধ্যে দিন আর রাত্রি পার্থক্য আছে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ভারতবর্ষ বাংলাদেশের পাশে থেকে যে ভাইস্বরূপ বা ভাতৃসুলভ আচরণ করেছিল, কিন্তু এখন যদি তারা তার ভারতবর্ষের প্রতিদান ভুলে গিয়ে বিকল্প অবস্থান নেয়, ভারতবর্ষ কখনো চুপচাপ করে বসে থাকবে না। এবং এই বিগত 1 মাসের মধ্যে যে 7 জন হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হয়েছে, আমরা আমাদের বিদেশ মন্ত্রক থেকে যথাযথভাবে দৃষ্টিপাত রাখা হয়েছে। বাংলাদেশ বেশি বাড়াবাড়ি করলে ভারতবর্ষ কখনো চুপ করে থাকবে না। সর্বোপরি ভারতেও একটা মনিমাইদার কাছে আমি একটু সনাতনপন্থীদের যাবো এই প্রসঙ্গে। তথা মনিমাইদা, আপনি একজন দেশপ্রেমিক যেরকম ভারতবাসীদের ক্রীড়া বিশেষজ্ঞ, ঠিক তার শুরু পাশাপাশি হয়েছে একজন বাংলাদেশের সাংবাদিকও। বিরুদ্ধে। এবং এই যে যখন আজকে হিটলারদা বলছেন যে 71-এর সময় বা কথা, তখন আপনারা ত্রিপুরাবাসী সব থেকে কাছ থেকে হয়তো দেখেছিলেন 71-এর সেই সময়, সেই স্মৃতি আপনাদের সবার থেকে ভালো জানা রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যখন আজকে শিবেশ্বরদা বলছেন যে স্পেস দেওয়া উচিত, বা আজকে হিটলারদা বলছেন যে ভারত সরকার নজর রেখেছে বাংলাদেশের উপর, তো যদি তাই হয়ে থাকে সবকিছু মিলিয়ে এই যে হিন্দু নিধন, সেটাকে কেন কমছে না, কেন সেখানে থামছে না হিন্দুদের উপর এই নির্মমতা? না দেখুন, এটা সর্বশেষ যা পরিস্থিতি, নির্বাচনের একটা প্রশ্ন রেখেছিলেন। এই যে নির্বাচনের প্রশ্নটা তুমি রাখলে তার একটু আগে, এই নির্বাচনের ক্ষেত্রে ওখানে যে যাই ঘটনা করুক, এই মুহূর্তে বিএনপি অনেক অনেক পথ এগিয়ে রয়েছে এবারের নির্বাচনে। এখানে যে মৌলবাদী একটা শক্তি, ওদের যে শক্তিটা যেখানে রয়েছে, তারা একটা যে এই মুহূর্তে যারা জোটটা করেছে, ইউনিস বকলমে এই জোটের সঙ্গে রয়েছেন, এর পরিপ্রেক্ষিতে এই একটা অংশ ওখানে এই খুন খারাপিগুলি চালাচ্ছে। এখানে মানে হিন্দুদের ওপর শুধু আক্রমণ হচ্ছে, ঘটনাটা এরকম না। হিন্দুদের ওপর হচ্ছে, হিন্দুদের ওপর একেবারে হচ্ছে না তা না, কিন্তু হিন্দুদের ওপরও হচ্ছে, মুসলিমদের ওপরেও কিন্তু হচ্ছে। ওখানে এই জায়গায় দাঁড়িয়ে এখানে একটা রণক্ষেত্র হয়েছে, নিজেদের ভেতরেই গণ্ডগোল। এই জায়গায় আমি একটা কথা বলতে চাই যে ভারতের কি করা উচিত নিয়ে মন্তব্য করা। ভারতের বিদেশ মন্ত্রক যথেষ্ট শক্তিশালী বিদেশ মন্ত্রক, তারা দেখবেন বিষয়টা। সবচেয়ে বড় কথা, তারা ইচ্ছে করলে ইন্দিরা মুজিব চুক্তিটা কিন্তু করতে পারেন। ইন্দিরা মুজিব চুক্তিতে কিন্তু একটা অংশ আছে যেখানে বলা হয়েছে, সেখানে যদি সংখ্যালঘুরা যদি আক্রান্ত হয়, সংখ্যালঘুদের ওপর যদি অবিচার হয়, তাহলে কিন্তু ভারত সরকার ব্যবস্থা নিতে পারে, স্পষ্ট করে এই কথা বলা আছে। এই যে এর পরিপ্রেক্ষিতে কিছু না, হাসিনা ওয়াজেদ থাকতে কিন্তু এই ঘটনাগুলি যে ঘটেনি তা না, হয়েছে। সংখ্যালঘুদের ওপর হাসিনা ওয়াজেদ থাকাকালীনও
ঘটনা অনেক ঘটেছে, মন্দিরের ওপর আক্রমণ হয়েছে, দুর্গাপূজায় আক্রমণ হয়েছে, ইত্যাদি হয়েছে, ব্যবস্থাও নেওয়া হয়েছে। এখন এই ক্ষেত্রে ভারত সরকারের বিদেশ মন্ত্রী সম্প্রতি বাংলাদেশ সফর করে এলেন, ওখানে ওনার সঙ্গে কি কি আলোচনা হয়েছে আমরা জানি না, কিন্তু গত 19শে নভেম্বরের একটা ঘটনা আমি এখানে বলতে পারি। আমি সোর্সের মাধ্যমে যেটা জেনেছি, আমাদের অজিত দোভালের সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা প্রধান ডক্টর খলিলুর রহমানের একটা মিটিং হয়। সেই মিটিংয়ে কিন্তু স্পষ্টাস্পষ্টি খলিলুর রহমানকে কিন্তু অজিত দোভাল জানিয়ে দিয়েছেন যে ওখানে আইএসআই এর একটা বড় ভূমিকা রয়েছে, উপস্থিতি রয়েছে, এবং এই নির্বাচনে আর এই যে গণ্ডগোলগুলি চলছে তার পেছনে আইএসআই এর কিন্তু একটা বড় ভূমিকা থাকতে পারে। গত 5ই আগস্ট 2024-এ এরপরে 15 মাস, 5ই আগস্ট 2024-এর পরের 15 মাসে 15 দিনে আইএসআই এর সাথে বাংলাদেশের কর্তৃপক্ষের বৈঠক হয়েছে 77 বার, 77 টাইমস। তারা ওখানে আইএসআই এর যে মুখ্য যিনি আছেন প্রধান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসিম মালিক, তিনিও উপস্থিত হয়েছেন। শোনা যাচ্ছে এই মুহূর্তে খুব তাড়াতাড়ি এই জানুয়ারি মাসের শেষের দিক থেকে বা ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসিম মালিক আবার বাংলাদেশে আসছেন। এই বিষয়গুলি কিন্তু ভারতের থেকে ওনাদের জানিয়ে দেওয়া হয়েছে। তারপরও, এবং সেই সঙ্গে আমি আরেকটা বলি, ওই আলোচনার সময় কিন্তু 277 পাতার একটা রিপোর্ট ওনার হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের তরফে যিনি ছিলেন উনি কিন্তু খুব বেশি কথা বলতে পারেননি, আমতা আমতা করে কিছু কিছু বলেছেন বটে। তখনই কিন্তু আমাদের সন্দেহ হয়েছিল যে বাংলাদেশ এই ব্যাপারে কতটুকু উৎসাহ দেখাবে। আমি যতটুকু খবর পেয়েছি, আমি সবটা ক্রস চেক করিনি, খলিলুর রহমানের পক্ষ থেকে 3টে কথা শুধু বলা হয়েছিল। একটা হচ্ছে ভুল বোঝাবুঝি নিরসনে একসাথে কাজ করবে ঢাকা ও দিল্লি, আর বলেছিলেন যে সরি, উই আর ভেরি সরি, এই শব্দটা 2বার ব্যবহার করেছেন। 2 নম্বর যেটা বলেছিলেন, ইন্ডো স্পেসিফিক ট্রিটি যেটা আছে, ঢাকা দিল্লিকে সমর্থন করবে। তিনি আবার বলেছিলেন অনেক পথ যাওয়া যেতে পারে, যে বাংলাদেশ হাতছাড়া করতে চায় না, এই যে ভারতের সঙ্গে সম্পর্কটা হাতছাড়া করতে চায় না। 3 নম্বর যেটা হয়েছে, সুবিধামতো সময়ে অজিত দোভাল বাংলাদেশে একবার আসুন, এই আমন্ত্রণ জানিয়েছিলেন। এই বিষয়গুলি অজিত দোভাল বলেছেন আমি সময় করে দেখা যাবে, সব ঠিকঠাক থাকলে সব দেখা যাবে। আমরা ওইখানে কোনো রকম নিরাপত্তা বাহিনী পাঠিয়ে বাংলাদেশকে উত্তক্ত করার মানসিকতা ভারতের নাই। ভারত এই বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে ভারতের মুখ্য ভূমিকা ছিল, এটা ঐতিহাসিক সত্য। এই ইতিহাসকে বর্তমান বাংলাদেশ যারা চালাচ্ছেন, এই নবযুগের মানুষরা, তারা বাংলাদেশের ইতিহাস জানে না, বাংলাদেশের অতীত জানে না, বাংলাদেশের বর্তমান সম্পর্কে তারা জানে না, যেটা জানে শুধু গুন্ডাগার্দি জানে। আমি আসবো আলোচনার মধ্যে আমরা ছিলাম, আমি আবারও ফিরে যাবো আলোচনার মধ্যে। এই মুহূর্তে হিটলার দা রয়েছেন আমার সাথে। হিটলার দা, ঠিক যেমনটা শিবেশ্বর দা বা মণিময় দা বলছিলেন, যে এই যে হাসিনা হিন্দ যখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, এবং হাসিনা থাকার সময়ও আমরা দেখেছি নানান রকমের অচলাবস্থা বা সমস্যা তৈরি হয়েছিল, কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে সেটা বাড়ছে দিনের পর দিন। অন্যদিকে দাঁড়িয়ে যখন একের পর এক হিন্দু নিধন বা এরকম ধরনের ছবি সামনে আসছে, তারপরেও বাংলাদেশকে কিন্তু সেই ভারতের উপরেই নির্ভর থাকতে হচ্ছে, জ্বালানি তেল হোক বা অন্য যে কোনো বিষয়ের উপরে। কি বলবেন, নির্লজ্জতার কি সমস্ত সীমা ছাড়িয়ে গেছে এবার ইউনূস? এটা তো স্বাভাবিক ব্যাপার যে ডক্টর ইউনূস নির্লজ্জতার সমস্ত সীমাই ছাড়িয়ে যাচ্ছেন, এবং এটা ওনারও কিছু করার নেই, কেননা উনি হচ্ছে আমেরিকার কাঠপুতুল হিসাবে কাজ করছেন, এবং আমেরিকার যে সাম্রাজ্যবাদী আগ্রাসিক মনোভাব সেটা ভারতের প্রতি সরাসরি দেখাতে পারছে না। এবং তারই ইন্ধনে আমরা কিছুদিন আগে দেখলাম শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান, নেপালে গণঅভ্যুত্থান এবং বাংলাদেশে গণঅভ্যুত্থান, এবং যাতে ভারতের সবথেকে গ্রোয়িং অর্থনীতির দেশ হচ্ছে গিয়ে ভারত সমগ্র পৃথিবীর মধ্যে, এবং ওরা চাইছে যদি ভারতকে যদি চারিদিক থেকে আমরা আটক করতে পারি, তাহলে হচ্ছে গিয়ে সমগ্র বিশ্বে যে ডলারের যে দবদবা সেটা আগামী দিনে ভবিষ্যতেও কায়েম থাকবে, এবং ভারত আমেরিকার ডলারের দবদবাটাকে বন্ধ করার জন্য
এদিকে ব্রিক্সে যে 2029-এর মধ্যে যে ব্রিক্স আলাদা কারেন্সি নিয়ে আসছে এবং সেই কারেন্সির মাধ্যমে বিশ্ববাজারের অর্থনীতিতে লেনদেন করবে, সেটা যাতে না হতে পারে তার জন্য আমেরিকা কাজ করছে। এবং যাতে আমেরিকার হয়ে বাংলাদেশ কথা বলতে পারে তার জন্যই ইউনিসকে হচ্ছে কাঠপুতুল হিসাবে বসানো হয়েছে। এবং বাংলাদেশের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে সেটাকে ওরা দখল করবে এবং তাদের সামরিক ঘাঁটি হিসাবে প্রতিপন্ন করবে, যাতে আমেরিকাও ভারতের প্রতি নজর দিতে পারে। সর্বোপরি একটু আগে যে আলোচনাগুলো উঠে আসছিল যে বাংলাদেশ সে যে আইসিসির যে সক্রিয়তা বৃদ্ধি পাচ্ছে, এক্ষেত্রে আমি একটা কথা বলবো, পূর্ববর্তী বক্তার সঙ্গে আমি সহমত নই। আমি ব্যক্তিগতভাবে ওনাকে আক্রমণ করছি না, আমি কিছু চিন্তা ভাবনার এগেইনস্টে কথা বলতে চাইছি। যে বাংলাদেশ সরকার চাইছে সেটা প্রতিপন্ন করতে, যেটা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে 30 লক্ষর কাছাকাছি মানুষকে হত্যা করা হয়েছিল পূর্ব পাকিস্তানের সঙ্গে রাখার জন্য, এবং 4 লক্ষর কাছাকাছি যে আমাদের নারী সমাজের প্রতি উৎপীড়ন এবং ধর্ষণ খুন করা হয়েছিল। এবং তৎকালীন কথিত আছে যে তখনকার সেনারা ইয়াহিয়া খানের নেতৃত্বে ওরা বলতো, শোনা গেছে যে বাংলাদেশের মানুষের রক্তের মধ্যে যদি পাকিস্তানের বীজ বপন করে যায়, পরবর্তী জেনারেশন তারা হচ্ছে গিয়ে বলবে যে আব্বা আব্বা করে পরবর্তী জেনারেশন পাকিস্তানকে বলবে। এবং সেই জিনিসটাই আমরা এখন প্রতিপন্ন হতে দেখছি, যে বাংলাদেশ এখন পাকিস্তানের উপনিবেশিক দেশ হিসাবে পরিণত হয়েছে। এবং ওরা চাইছে যে বাংলাদেশে পরোক্ষভাবে সাপোর্ট করে পশ্চিমবঙ্গ ঘেঁষোয়া যে জেলাগুলি আছে, মালদা, মুর্শিদাবাদ, এদিকে হচ্ছে গিয়ে কোচবিহার, যেখানে মুসলিম সংখ্যা যেটা দ্রুত গতিতে বৃদ্ধি হচ্ছে, সেখানে একটা ধর্মীয় মৌলবাদী সুরসুরু দিয়ে বাংলাদেশের পক্ষে একটা আবহাওয়া তৈরি করার চেষ্টা করে ভারতের সঙ্গে সংঘর্ষটাকে দীর্ঘায়িত করতে, এবং আইসিসির সক্রিয়তার কথা বলে ওরা হচ্ছে চোরকে বলছে চুরি করতে আর গৃহস্থকে বলছে সজাগ হতে। এটা একটা অভিসন্ধি বলে আমি মনে করি। এবং আমরাও ভারতবাসী বাংলাদেশের যে আশা আকাঙ্ক্ষা ভারতকে নিয়ে, সেটা আমরা কোনোদিনও হতে দেব না। তার জন্য যতদূর যাওয়ার আমরা যাব। বেশ, আমি একটু শিবেশ্বরদার কাছেও যাব। শিবেশ্বরদা, আজকের দিনের যখন এই ছবি আমরা দেখতে পাচ্ছি, এই যে হিটলারদাও বলছিলেন যে আমেরিকার বোরে হয়ে বা টোপ হিসেবে কাজ করছে ইউনুস, এই যে আজকে আমেরিকার চাল বা পাকিস্তানের সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হওয়া, অন্যদিকে চীনের তো মদদ থাকছে, সব মিলিয়ে ভারতের জন্য এই মুহূর্তে সেটা কতটা উদ্বেগের হবে? বাংলাদেশের যা হবে হোক, সেটা নিয়ে আমাদের কোনো যায় আসে না, কিন্তু ভারত কতটা সেক্ষেত্রে এফেক্টেড হতে পারে বলে মনে হয়? হ্যাঁ, অফকোর্স, মানে এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর অবশ্যই মানে ভারত তো ডাইরেক্টলি এই বিষয়টার দ্বারা প্রভাবিত হবে। মানে আমার ভালো লাগলো আপনি একটা বিষয়টা উঠালেন। মানে আমাদের ডিবেটের মধ্যে আমরা যেটা দেখছি, মানে আমরা মোস্টলি বাংলাদেশ আর পাকিস্তানকে অ্যাসোসিয়েট করছি, মানে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ছে। কিন্তু আমি যেটা ওপেনিং রিমার্কে বলেছিলাম একটা বিষয়, কি আমাদেরকে দেখতে হবে কি বাংলাদেশ আর চায়নার মধ্যেও কিন্তু ঘনিষ্ঠতা বাড়ছে। আমরা জানি কি চায়না 400 মিলিয়ন US ডলার মংলা পোর্টে ইনভেস্ট অলরেডি করার কথা বলে দিয়েছে। চায়না বাংলাদেশের তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট রিস্টোরেশন প্রজেক্টে ইনভেস্টমেন্ট করছে। চায়না লালমনিরহাট ডিস্ট্রিক্টে এয়ারক্রাফট বানাচ্ছে, যেটা কি লালমনিরহাট ডিস্ট্রিক্ট আমাদের বর্ডারের সাথে খুব শেয়ার, মানে খুব কাছেই। তো আমরা যদি এই বিষয়গুলোকে দেখি, আমাদেরকে বৃহত্তর জিনিসগুলোকে দেখতে হবে কি এই যে একটা রেজিম চেঞ্জ হয়েছে 2024 সালে বাংলাদেশে, এই রেজিম চেঞ্জটা ভারতকে কিভাবে সামগ্রিকভাবে ইম্প্যাক্ট করছে। তো আমরা এখানে দেখছি কি এখন যেটা মডার্ন আধুনিক রাজনীতিতে যেই সেটা হচ্ছে পপুলিজম। মানে প্রত্যেকটা সরকার চেষ্টা করে কি বেশি থেকে বেশি পপুলিস্ট হওয়া যেতে পারে। যত বেশি একটা সরকার পপুলিস্ট হবে, তার ক্ষমতার প্রতি দখলটা বা তার গ্রহণযোগ্যতাটা অতটাই বাড়বে। তো যিনি স্যার বলছিলেন প্রথমে কি বিসিসিআই আর আর ভারত সরকারের মধ্যে কোনো সংবাদ হয়েছে কি হয়নি জানি না, এটা আমার মনে হচ্ছে এটা খুব উইক স্টেটমেন্ট। কেননা আমরা জানি কি কোনো ইন্টারনাল বডি
প্রত্যেকটা ইন্টারনাল বডিতে গভর্নমেন্ট কিভাবে বিষয়গুলোকে কন্ট্রোল করে, সে গৌতম গম্ভীরের কোচ হওয়া থেকে শুরু করে নিয়ে আরো সব বিভিন্ন বিষয়গুলোকে আমরা যদি দেখি, এখানে পুরোপুরি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সেরকম ডাইরেক্টলি ইন্টারভেনশন আছে। তো ভারত যে এই মুস্তাফিজুর রহমানকে যে মানে সেরকম ভাবে একটা করা হয়েছে, পুল আউট করা হয়েছে, এই জিনিসটাকে আমাদেরকে দেখতে হবে কি এখানে ভারত সরকারের মানে কাইন্ড অফ একটা ডাইরেক্ট একটা পপুলিস্ট মুভ। এটা এটা ভালো কি মন্দ এটা নিয়ে আমরা আলাদা ডিবেট করতে পারি, দ্যাট ইজ ফাইন। কিন্তু এই ধরনের বিষয়গুলো প্রত্যেকটা সরকার করে, আর এই প্রত্যেকটা এই ধরনের পপুলিস্ট মুভসের জন্য কিন্তু কনফ্লিক্টস গুলো বাড়ে। তো বাংলাদেশেও যেটা ইউনূস সরকার যেটা করছে, সেখানকার জনচেতনার মধ্যে থেকে উঠে আসছে, ধর্মর বিষয়টা বেশি প্রাধান্য পাচ্ছে, যার জন্য ওখানকার সংখ্যালঘুদের প্রতি আমরা দেখছি কি অত্যাচার বাড়ছে। একইভাবে আমরা কিন্তু দেখছি কি অন্য সব রাষ্ট্রেও কিন্তু একই রকমের জিনিসগুলোকে মানে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে। তো এখানে আমাদেরকে জিনিসগুলোকে খুব কেয়ারফুলি জিনিসগুলোকে বুঝতে হবে, জানতে হবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সামগ্রিক মূল্যায়নটা করাটা খুব দরকার। ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ক আর পাকিস্তান আর বাংলাদেশের ঘনিষ্ঠতা তো বাড়ছেই বাড়ছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বাংলাদেশের সাথে চায়নার সম্পর্ক আর বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক, এই সম্পর্ক দ্বারাও কিন্তু আমাদের বিভিন্ন ইকোনমিক পলিসি, আমাদের বিভিন্ন আঞ্চলিক পলিসি, জিওপলিটিক্যাল কনসার্নসও কিন্তু নির্ধারিত হবে। তো এইখানে আমরা একটা জিনিস যেটা আমাদের মাথায় আসে কি আমাদের একটা যেটা বডি ছিল এক সময়, সেটা ছিল সার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশন। সেটা আমরা জানি কি মানে ভারত আর পাকিস্তানের মধ্যে একটা দ্বন্দ্বের জন্য ওই বডিটা একদম ডিফাঙ্ক্ট হয়ে পড়ে আছে কয়েক বছর ধরে। তো এখানে চেষ্টা করা উচিত এখন, আমি জানি না কি ভারত সরকার যদি চেষ্টাও করে এটা বাংলাদেশ বা পাকিস্তান বা আফগানিস্তান অবশ্যই আমাদের পরেই হয়তো কথা বলতে পারে। তো এইসব মানে প্রত্যেকটা রাষ্ট্রকে চেষ্টা করা উচিত কি এইসব ধরনের রিজনাল বডিজ, আঞ্চলিক বডিজ গুলোকে কিভাবে আরো স্ট্রং করা যেতে পারে। কেননা আমরা যদি দেখি ইউর মধ্যেও কিন্তু বিভিন্ন রকমের ইনস্টেবিলিটি আছে, ইউরোপিয়ান ইউনিয়ন কিন্তু তাদের যেহেতু এই একটা ছত্রছায়া আছে ইউরোপিয়ান ইউনিয়ন, তার মধ্যে কিন্তু তারা নিজেদের ইন্টারনাল ডিসপিউটস গুলোকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কখনো কখনো সমাধানের দিকে নিয়ে যেতে পারে। তো আমরা যদি সাউথ এশিয়ার কথা বলি, সাউথ এশিয়ার মধ্যে কিন্তু সেরকম কোনো প্যান সাউথ এশিয়ার কিন্তু কোনো বডি নেই। তো আমার মাথায় এখন ওই সার্ক বিষয়টা আসছে, আমরা এই বিষয়গুলোকে নিয়ে ভারতের পাবলিক বা ভারতের মিডিয়া, ঠিক আছে, এই বিষয়গুলোকে নিয়ে একটু ডিবেট শুরু করতে পারে কি সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ রিজিনাল কোঅপারেশনের মতন বডিকে কতটা আরো রিজুভিনেট করা যেতে পারে, কতটা আরো স্ট্রং করা যেতে পারে, তাকে আমরা এই পুরো আমাদের এই অঞ্চলটা সাউথ দক্ষিণ এশিয়ার এই অঞ্চলটার মধ্যে আমরা আরো শান্তির মানে সেরকম ভাবে স্থাপনা করতে পারি। বেশ, এই মুহূর্তে কলকাতা থেকে প্রসেনজিৎ দাও জুড়ে গেছেন এবং তার সাথে শ্রীভূমি থেকে পঙ্কজ দাও জুড়ে গেছেন এই মুহূর্তে, যেমনটা আমি দেখতে পাচ্ছি। আমি আসবো দুজনের কাছে, তবে এবার মণিময়দার কাছে আমি একটু যাব, কারণ মণিময়দার যে কথা এতক্ষণ ধরে চলছে, এই যে ক্রিকেট নিয়ে যে বক্তব্য আমরা পেলাম দুজনের থেকে, ঠিক অন্যদিকে দাঁড়িয়ে আমি তার সাথে জুড়ে দেব যে এই যে এখন ফাটল সম্পর্কের ধরেছে ভারত বাংলাদেশের, তখন আজকে মুস্তাফিজুরের পাকিস্তানে যাওয়া বা ফিজ খেলবেন পিএসএল, তো সেই জায়গায় ফায়দা কি তুলছে পাকিস্তান? মানে এতে ভারতের আমরা জানি যে কোনো রকমের কোনো ক্ষতি হবে না বা হলো না, কিন্তু বাংলাদেশের কি আদৌ কোনো লাভ হলো? বাংলাদেশের কিসের লাভ হবে? বাংলাদেশের আছেটা কি যে লাভ আর লোকসান? ওদের তো কি 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 নিয়ে ওরা লড়াই করবে বা কি নিয়ে চলবে? এই যে গত 1 বছর বা 15 মাস ধরে যা ঘটনা ঘটছে বাংলাদেশে, যেগুলি ঘটছে, এগুলি কি বাংলাদেশের কোনো উন্নয়নের ব্যাপার? কোনো কিছুই তো নয়। এখন কথা হচ্ছে যে এই মুস্তাফিজুর রহমানের ইস্যু, যেটা এর আগে যিনি বললেন যে ভারত সরকারের একটা ভূমিকা আছে, না আমরা এখানে একটা মিডিয়াতে আলোচনায় বসেছি, তো এখানে বিসিসিআই এর আগে যে সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তানকে খেলতে দেবে না, 2009 সাল থেকে খেলছে না পাকিস্তানের কোনো খেলোয়াড়, সেখানে কিন্তু ভারত সরকারের স্পষ্টীকরণ ছিল যে না ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো দ্বিপাক্ষিক কোনো সিরিজই হবে না। ফলে একটা সিদ্ধান্ত ছিল। এইখানে কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমি একটা উদাহরণ আপনাদের দেই যে দুবাইতে সম্প্রতি যে তাদের ILT T20 ক্রিকেট গেল, সেই ILT T20 ক্রিকেটে মুম্বাই ইন্ডিয়ান্সে MI এমিরেটস নামে একটা দল, মুম্বাইয়ের একটি দল ফাইনালে খেলেছে। এই দলটিতে কিন্তু বাংলাদেশের এই সাকিবুল হাসান আছে। এই দলটিতে, ভারতের এই দলটিতে সাকিবুল হাসান আছে এবং এই দলটি দুবাইতে খেলেছে। এই যে মুম্বাই ইন্ডিয়ান্সের যে দলটা, এবং এটা জানলে সুবিধা হবে, এটা রিলায়েন্সের দল। ফলে পার্টিকুলারলি কলকাতার যে বিষয়টা,
কলকাতার কেকেআরের যে বিষয়টা, এই কেকেআরের বিষয়টা মাথায় রাখতে হবে এই কারণে, কারণ এখানে কিন্তু যে এই জায়গাটাতে যারা অকশনে যারা অ্যাটেন্ড করেছিলেন তাদের ভেতরে দিল্লি, রাজস্থান রয়্যালস, আরও একটি দল, 3টে দল মিলে তারা কিন্তু এই মুস্তাফিজুরের জন্য লাফিয়েছিল, 20 লক্ষ টাকা বেশি দিয়ে এই কেকেআর কিনে নিয়েছে। এখন কথা হচ্ছে যে ভারত সরকার বলেছে কি বলেনি বিষয়টা না, বিষয়টা হলো এতে কার লাভ হলো। আমি তো স্পষ্ট করেই বললাম যে আমাদের আইপিএলের কোনো ক্ষতি হবে না এতে। এই মুস্তাফিজুর যদি খেলেও না খেলুক কোনো ক্ষতি হবে না আইপিএলের। আইপিএল তার নিজের গতিতে চলবে। বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে যে আইসিসি T20 ওয়ার্ল্ড কাপে তারা ভারতে কোনো ম্যাচ তারা খেলবে না, এতেও কিন্তু এই বিশ্বকাপ ক্রিকেটের খুব একটা ক্ষতি হবে না। তবে পরবর্তী পরিস্থিতিতে যেমন আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজের কি হবে, পাকিস্তানের সঙ্গে তো ভারতের সিরিজ বন্ধই হয়ে রয়েছে, এর পরবর্তী সময়ে অন্যরা কোনো ওজোর খুঁজে খুঁজে ভারতের ওপর চাপ সৃষ্টি করে কিনা সেটা দেখতে হবে। দুটো জিনিস, এখানে আইসিসি ভারতকে দায়িত্ব দিয়েছে এই বিশ্বকাপ করার জন্য, সঙ্গে রয়েছে শ্রীলঙ্কা, ফলে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের ম্যাচগুলিতে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া সুবিধে রয়েছে। কিন্তু এককভাবে যদি ভারত এই প্রতিযোগিতা করত তাহলে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের এই বিষয়টা একটা সমস্যায় ফেলতে পারত। কিন্তু এই মুহূর্তে শ্রীলঙ্কার সঙ্গে যে ভারতের এই যৌথভাবে যে এটা করছে, অ্যারেঞ্জমেন্টটা করছে, এতে বাংলাদেশ ভারতকে বেকায়দায় ফেলানোর যে চেষ্টা করেছিল এটা কিন্তু হবে না। আসলে বিশ্বকাপ ক্রিকেট যেটা নিয়ে বাংলাদেশ ভারতকে একটু কোণঠাসা করার চেষ্টা করেছিল তা হবে না। আর জিওপলিটিক্সের কথা যেটা বলা হচ্ছে, ভারত সরকারের এই সমস্ত বিষয়গুলিতে আমরা অনেক বিষয়ই জানি না, জানতে পারি না। সবসময় আমাদের পার্লামেন্টের উপর নির্ভর করতে হয়, বিতর্কের উপর নির্ভর করতে হয়। এই জিওপলিটিক্সের ব্যাপারে একটা বিতর্ক হোক পার্লামেন্টে, এটা আমরা আশা করি। আমি একটু প্রসেনজিৎদার কাছে যাব। প্রসেনজিৎ, বন্দে মাতরম নিয়ে তো 10 যদিও ঘন্টা আপনি আলোচনা অনেকটাই হয়েছে। দেরি করে এই মুহূর্তে জুড়েছেন আমাদের সাথে, এই যে বাংলাদেশের যে অবস্থান বা যে পরিস্থিতি বর্তমানে, আর নতুন করে বলার কিছু নেই, একের পর এক অত্যাচার হিন্দুদের উপর নেমে আসছে, তারই সাথে এবার আইপিএল বিতর্ক শুরু হয়ে গেছে, মুস্তাফিজুর রহমান বিতর্ক শুরু হয়ে গেছে। প্রসেনজিৎ, আপনার মতামত? আচ্ছা, প্রথমেই আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি দেরি করে ঢুকেছি, কারণ এই মুহূর্তেই আমার কাছে জাস্ট কিছুক্ষণ আগেই খবর এসেছে আমার এক রিলেটিভ মারা গিয়েছেন, তো সেই কারণে আমার ঢুকতে একটু দেরি হয়েছে। মানে আমি খুব তাড়াহুড়োর মধ্যেই রয়েছি, জাস্ট আমি আমার বক্তব্যটা রেখেই হয়তো আমাকে বেরিয়ে যেতে হবে। যাই হোক, এবার আপনার প্রশ্নে আসি। সেটা যেটা ছিল যে বাংলাদেশ নিয়ে, দেখুন একটা জিনিস যেটা আমাকে খুব ভয় ধরাচ্ছে, সেটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ বলে নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে সংখ্যাগুরুরা যারা, তারা কোথাও গিয়ে সংখ্যালঘুদের উপরে একটু বেশি করে যেন তাদের আধিপত্যটাকে কায়েম করতে চাইছে, যেটা খুব ভুল একটা বার্তা যাচ্ছে। ঠিক আছে, এবং বাংলাদেশের বর্তমান যে সরকার সেখানে যেভাবে প্রশাসন চালাচ্ছেন সেটা নিয়ে বলা আমার মনে হয় এটা ভীষণ সেন্সিটিভ একটা ইস্যু। এবং ভারতবর্ষের যারা বিদেশ নীতি যেটা রয়েছে, কেন্দ্রীয় যারা মন্ত্রী যারা রয়েছেন বা কেন্দ্রীয় সরকার যারা রয়েছেন, তারা তাদের মতো করে এই ব্যাপারে নিশ্চয়ই বক্তব্য রাখবেন, আমাদের এই ব্যাপারে বলাটা ঠিক নয়। তবে একটা জিনিস যেটা বলবো যে আমরা যেখানে যারা সংখ্যাগুরু, তাদের কিন্তু দায়িত্বটা অনেক বেশি, যাতে সংখ্যালঘু যারা, তারা যাতে কোনোভাবেই এমন কোনো পরিবেশের মধ্যে তারা না থাকে যেটা একটা খুব আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আজকে হিন্দুরাই মুসলিমদের মারুক, মুসলিমরাই হিন্দুদের মারুক, বা কোথাও খ্রিস্টান যদি সংখ্যাগুরু থাকে সে হিন্দু বা মুসলিমদের উপর অত্যাচার করুক, এটা কোনো জায়গাতেই কাম্য নয়। কিন্তু বর্তমানে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এই মানে প্রচণ্ড রকমের একটা উগ্র একটা ধর্মীয় বেশ কিছু মতবাদ মাথাচাড়া দিচ্ছে, যেটা আমার মনে হয় যে অত্যন্ত খারাপ একটা লক্ষণ। আর আইপিএল যে মুস্তাফিজুর রহমানের বিষয়ে যেটা বলছে, সেটা আমার যেটা মনে হয় বিসিসিআই নিশ্চয়ই কোনো একটা ধারণা থেকেই এই জিনিসটা করেছে, যে বাংলাদেশের সাথে বর্তমানে ভারতবর্ষের যে বৈদেশিক যে সম্পর্ক, সেটা এখন আগের সরকারের থাকাকালীন যতটা ছিল মসৃণ, সেটা এখন ততটা এই মুহূর্তে নয়। তো সেই জায়গা থেকে এবং ভারতবর্ষের
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের যে আবেগ, সেই আবেগকে মর্যাদা দিয়েই আমার মনে হয় বিসিসিআই এর এই সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তকে আমরা যারা ভারতবাসীরা রয়েছি তারা এই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাতে চাই। কারণ হচ্ছে যে আমাদের যেটা মনে হয় যে কোনো একটা দেশে, আমি এখানে একটা লাইন উদ্ধৃত করতে চাইবো যে ধর্মের বেশে মোহ যারে এসে ধরে সেজন শুধু মরে আর শুধু মারে। অর্থাৎ যে দেশটাতে ধর্ম যে দেশকে চেপে ধরেছে সেই দেশ কিন্তু ক্রমাগত পিছন দিকে হাঁটতে থাকবে। আজকে ইউনুস সরকার বা মোহাম্মদ ইউনুস যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, তার কাছে বাংলাদেশের মানুষের চাহিদা আরো অনেক বেশি ছিল, কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে আমার মনে হচ্ছে ধাক্কা খাচ্ছে, এবং সেখানে সংখ্যালঘু যারা হিন্দু সম্প্রদায়ের যারা মানুষ, তাদেরকে মোহাম্মদ ইউনুস সরকারকে এটা আশ্বাস দিতে হবে, সেটাকে প্রমাণ করতে হবে যে এখানে তোমরাও সুরক্ষিত এবং এখানে তোমাদের কোনো সমস্যা হবে না। বেশ, আমি একটু পঙ্কজদার কাছে যাবো। পঙ্কজদা, এই যে আজকের দিনে ৭১-এর স্মৃতিও তো ভুলে গেছে বাংলাদেশ, এবং ৭১-এর স্মৃতি ভুলে যখন পাকিস্তানের থেকে যখন এই সমস্ত যুদ্ধ বিমান টিমান কেনার কথাবার্তা চলছে, তাহলে ইউনূসের লক্ষ্যটা কি? ভারত বা দিল্লি? আমার নেটওয়ার্ক না কিসের জন্য আমি সময় মতো যোগদান করতে পারিনি, হুম। অনেক আলোচনাতে গিয়ে বঞ্চিত থাকলাম। ঘটনা হলো, এখানে যে বিশ্ব রাজনীতি নিয়ে বা বাংলাদেশ নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, আমরা ৭১-এ অনেক ক্ষতি করে ভারতবাসীরা আমরা অনেক ক্ষতির সম্মুখীন হয়েছি এই বাংলাদেশ নামক দেশ, এই দেশটাকে জন্ম দিতে গিয়ে। আমরা ওদের স্বাধীন চেতা মনোভাবটাকে আমরা সাপোর্ট দিয়েছিলাম। আমরা যে এই কুপুত্রর একটা জন্ম দেব, আমরা আজকের দিনে এসে আমরা পস্তাতে হচ্ছে যে আমরা কাকে জন্ম দিলাম। আমরা এমন এক দেশকে জন্ম দিলাম, আমরা ওদেরকে নিয়ে আলোচনা করছি যে দেশে নৈরাজ্যের শেষ সীমায় গিয়ে পৌঁছে গিয়েছে। দিন দুপুরে মানুষকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, দোকান থেকে টেনে এনে মার্ডার করা হচ্ছে, মেয়েদেরকে ঘর থেকে টেনে নিয়ে জবরদস্তি ওর ঘরের ভিতরে ধর্ষণ করা হচ্ছে, নারীদের যেখানে কোনো ইজ্জত নেই, যেখানে কোনো যেখানে চেতনতা যাদের চেতনাবোধ আছে ওদেরকে প্রকাশ্য রাস্তায় শেষ করে দেওয়া হচ্ছে, যেখানে আইনের শাসনের কোনো শেষ বিন্দুমাত্র এখানে বেঁচে নেই, সেই দেশটাকে নিয়ে আমরা আলোচনা করছি। আমরা এমন এক দেশ, ভারতবর্ষ ওদের সঙ্গে প্রথমত ওদের যেসব ফ্যাসিলিটি দিচ্ছে, আমি আলোচনা শুনছিলাম, আমার এক দাদা একটু আগে বললেন সংখ্যাগুরু সংখ্যালঘুর তত্ত্ব। ভারতবর্ষে 80% সনাতন ধর্মাবলম্বী হিন্দু নাগরিক থাকা সত্ত্বেও বিবিধ ভাষাগোষ্ঠী, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এত ভাষাভাষী গোষ্ঠী এত বিভিন্ন ধর্মকে নিয়ে চলছে। এই দেশটা যদি এইভাবে চলতে পারে, ওদের তো দেখে দেখে শেখা উচিত। আপনি বলুন, এই যে ইসলাম ধর্মাবলম্বী দেশগুলোতে ওরা এক ধর্ম, এক ভাষা, এক পোশাক, অথচ ওদের মধ্যে এত আমরা ধর্ম নিরপেক্ষ থেকে গেলাম, পাকিস্তান নিয়ে গেল ওদের ইসলামিক কান্ট্রি হিসেবে ওদের ঘোষণা করে দিল। কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ যে দেশটুকু যে ভূখণ্ডকে নিয়ে গেলেন, সেই দেশে কি ইসলাম ধর্মাবলম্বীরা শান্তিতে আছে? কেন শান্তিতে নেই? স্কুলের মধ্যে বোমা ফাটছে, মসজিদের মধ্যে বোমা ফাটছে। আমরা ওদেরকে নিয়ে ওরা আলোচনার পর্যায়ে নেই। ওদের সঙ্গে কিসের ক্রিকেট, ওদের সঙ্গে কিসের বাণিজ্য? এদেরকে উচিত শিক্ষা দিয়ে ওদেরকে শায়েস্তা করতে হবে প্রথম। সেটা হচ্ছে ওদের সেই বাংলাদেশ যদি আমরা ফিরে পাই, আমরা ৭১-এ যে বাংলাদেশকে জন্ম দিয়েছিলাম, সেটা হচ্ছে বোরে। আমরা প্রথমত সেই পুরানো অবস্থায় ওদেরকে নিয়ে যেতে হবে। তার জন্য যেসব দাওয়াই দেওয়া প্রয়োজন, সব ধরনের দাওয়াই দেওয়া প্রয়োজন। সরকারের আমরা কাছে এইভাবে একটা চুপ থেকে অনুরোধ থাকবে, চুপ বসলে হবে এবং না। আমি একটা জিনিস চুপ বুঝিয়ে চুপ দিতে থাকলে চাইবো হবে না। তাদের, তারা কারণ যেন আমরা দাবার এই বাংলাদেশের জন্য আমরা বোরে না হয়ে স্বাধীনতা যায়। যুদ্ধ, সেই পিছন থেকে ৭১-এর স্বাধীনতা এমন যুদ্ধে কেউ আমাদের তাদেরকে কাজে লাগিয়ে ভারতবর্ষকে আমাদের শহীদ হতে হয়েছে, আমাদের হাজার উত্তাল হাজার করার জন্য সোনারা বা সেখানে ভারতবর্ষকে আহত হয়েছে। সমস্যা ভারতের তৈরি করার অনেক জন্য ক্ষতি
স্বীকার করতে তাদেরকে হয়েছে। এগিয়ে দিয়ে পিছন আমরা এই থেকে যে কলকাঠি যতটুকু স্বীকার নাড়লো করেছিলাম, এবং আমাদের পাশে আলটিমেটলি একজন তারপরে দেখা গেল শান্ত, যে তারা নিরীহ নিজেরাই শেষ হয়ে গেল। গণতন্ত্রের প্রতীক বাংলাদেশ এক যেন এই বাংলাদেশকে আমরা ফাঁদে পা চেয়েছিলাম। না দেয়। তো আজকের দিনে আজকে আমরা কি কোনো বাংলাদেশ দেশের দেখছি? বৈদেশিক নীতি নিয়ে তাই বলার ওদের সঙ্গে অধিকার একমাত্র প্রথমেই সেই ওদের দেশের কেন্দ্রীয় যে সরকারের, ফার্স্ট তার প্রেফারেন্স নিয়ন্ত্রণাধীন বিজনেস বিদেশ মন্ত্রকের। ডিল কিন্তু যেটা, এটা একজন এটাকে সাধারণ পুনরায় আবার নাগরিক খতিয়ে হিসেবে দেখতে হবে। আমার একটা ওদের বক্তব্য ফার্স্ট থাকলো। প্রেফারেন্স থেকে সরিয়ে দিতে হবে। আমি একটু ওদের হিটলারদার সঙ্গে কাছে যাব, হিটলারদা। ওদের টাইট, সব ধরনের টাইট দিতে হবে। হিটলারদা, আমি না ভালো শুনতে পাচ্ছি না, আবার একটু বলবেন কোশ্চেনটা। হিটলারদা, এই যে যখন আজকের দিনে কথা উঠে আসছে হ্যালো। ক্রিকেট হোক বা ধরুন বাংলাদেশের বর্তমানের পরিস্থিতি হোক, এই যে ৭১-এর স্মৃতিও বাংলাদেশ আজকে ভুলতে চলেছে। ভারতের অবদান তো বাদই দিলাম, কিন্তু বাংলাদেশের এখন মূল টার্গেট বা লক্ষ্যটা কি তাহলে? বাংলাদেশের মূল টার্গেটটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষে যে সমস্ত পাকিস্তান এবং বাংলাদেশ প্রেমী মানুষরা বসবাস করছে তাদের মনে হচ্ছে সুশ্রুতি জোগানো, যাতে কিনা বাংলাদেশে যে হিন্দু নিধনের যজ্ঞটা চলছে সেই হিন্দু নিধনের যজ্ঞটাও যাতে ভারতবর্ষে করতে পারে, তার জন্য ওরা একটা প্রচেষ্টা চালাচ্ছে, যেটা কিনা বরাবরই কংগ্রেস মুসলিম লীগকে সমর্থনের মাধ্যমে এই কাজটা করে আসছে। এবং কংগ্রেসের দেখবেন যে রাহুল গান্ধী, যিনি বিদেশে গিয়েও ভারতের বিরুদ্ধে দ্বিচারিতা কথাবার্তা বলেন, এবং তাদের সুরে একই সুর শোনা যাচ্ছে বাংলাদেশের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মাধ্যমে যিনি উপদেষ্টা হিসাবে ডক্টর ইউনূস বসে আছেন। ওরা চাইছে যে ভারতবর্ষকে কিভাবে জব্দ করা যায়। আমি একটু শিবেশ্বরদার কাছে যাব। তবে শিবেশ্বরদা, এই ভারতবর্ষ যে ৭১-এর যে রক্তাক্ত সবসময় স্মৃতি, ভ্রাতৃবোধের তো সেটা নীতিটা আজকে দেখিয়ে বাংলাদেশ আসছে। ভুলে যাচ্ছে এবং ভুলে গেছে আজকের নতুন বাংলাদেশের যারা হাল ধরেছে, যে সমস্ত জামাত মৌলবাদীরা রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশ যখন এবার পাকিস্তানের সাথে দহরম মহরম লাফালাফি শুরু করে দিয়েছে, তাদের সাথে যখন গলায় গলি তাদের চলছে সবকিছু, তখন ভারতের কতটা আরো সতর্ক হওয়ার প্রয়োজন বলে মনে হয়? কারণ যে সামরিক যে অস্ত্র বা যুদ্ধ বিমান যাই বলি না কেন ক্রয় করতে চলেছে বাংলাদেশ, সেগুলো কিন্তু পাকিস্তান অপারেশন সিঁদুরের ক্ষেত্রে কাজে লাগিয়েছিল ভারতের বিরুদ্ধে যুদ্ধতে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে ভারত এই মুহূর্তে কি মনে হয় কতটা স্ট্রং রয়েছে? হ্যাঁ, অবশ্যই। মানে ভারত একটা বলা যেতে পারে জিওপলিটিক্যাল দিক দিয়ে ওয়ান অফ দ্য মোস্ট লার্জেস্ট কান্ট্রি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব ম্যাচিওর ডেমোক্রেসি ইন কম্প্যারিজন টু বাংলাদেশ অ্যান্ড আদার, মানে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যেগুলো আছে। তো এইখানে অবশ্যই আমাদেরকে সতর্ক থাকা উচিত, যেহেতু একটা ইকুয়েশন চেঞ্জ হয়েছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, চায়না, এগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে একটা ইকুয়েশন চেঞ্জ হয়েছে। কিন্তু আমাদেরকে এই জায়গাটাকে বুঝতে হবে কি শেখ হাসিনার যেটা গভর্নমেন্টের যেটা মানে শেষ হলো, সেটা কিন্তু শেখ হাসিনার গভর্নমেন্ট কিন্তু কাইন্ড অফ একটা পলিটিক্যাল রিপ্রেশনের উপরে কিন্তু দাঁড়িয়েছিল। এটা বলতে কোনো দ্বিধা নেই কি ভারত আর বাংলাদেশের সম্পর্কটা আমাদের বাংলাদেশের সম্পর্কের মধ্যে আমাদের ন্যাশনাল ইন্টারেস্টটা প্রাথমিকতা পাচ্ছিল, এর মধ্যে কোনো সেকেন্ড পয়েন্ট নেই, এটা ঠিক কথা। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ডোমেস্টিক পলিটিক্সের কথা কিছু বলি, বলতে চাইছেন? হ্যাঁ, বলুন বলুন। হ্যাঁ, আমি আগের প্রসঙ্গটা থেকে আমি একটু সরে গিয়েছিলাম। আপনি বলছেন যে আমাদের কি ব্যবস্থা নেওয়া দরকার সুরক্ষার ক্ষেত্রে। দেখুন, বাংলাদেশে একটা ছোট শিশু, পাকিস্তান বাংলাদেশকে বিপদগামী করছে। পাকিস্তানের মৌলবাদীরা, ইসলামিক জেহাদিরা এখানে এসে ঘাঁটি গেড়েছে, আইএসআই এখানে এসে ঘাঁটি গেড়েছে। ওদের নিয়ে আমাদের চিন্তা করার দরকার নেই। ওদের আরেক 7বার যদি বাংলাদেশের জন্ম হয়, চিকেন কিছু করতে পারবে না। আমরা এখন আমেরিকার সঙ্গে আমরা আমেরিকার সঙ্গে পাল্লা দিচ্ছি, আমরা চীনের সঙ্গে পাল্লা দিচ্ছি। ওদের যে বর্তমান আমরা পাকিস্তানকে টাইট দিয়েছি, এবং আমাদের পাকিস্তানকে টাইট দিলে বাংলাদেশ অটোমেটিক টাইট হয়ে যাবে। এদের পোকা মাকড় মেরে হাত লাল করা। আমি যেমনটা ছিলাম শিবেশ্বরদার কাছে, আমি আবারও যাবো। শিবেশ্বরদা, হ্যাঁ, আমি এটাই বলছিলাম কি আমাদেরকে ওই পলিটিক্যাল রিপ্রেশনের ফেজটাকে ভুললে চলবে না। মানে কাইন্ড অফ যেটা একটা পলিটিক্যাল রিপ্রেশন এন্ড অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক ইনইকুয়ালিটি বাংলাদেশের সোসাইটির মধ্যে যেটা ডেভেলপ হয়েছিল শেখ হাসিনা রেজিমের আন্ডারে,
তো এই শেখ হাসিনার গভর্নমেন্টকে টপল করার পিছনে কিন্তু এটাও একটা কনসার্ন। বেশ, মানে আমি শেখ থামাবো। হাসিনা আমার সময় যেহেতু একেবারে কম হয়ে আসছে, আমি একটু শেষ করব মনিময়দা। একেবারে শেষ বর্তমানের পরিস্থিতি এবং ওভারঅল আলোচনার বেসিসে আমি ছোট্ট করে জানতে চাইবো সংক্ষেপে মনিময়দা। সুপ্রীতি ম্যাডাম, আমি একটা কথা পরিস্থিতি বলতে তো চাই। পরিষ্কার। মার্কিন যুক্তরাষ্ট্র, বলুন বলুন আমি বলবো মনিময়দা। প্রসেনজিৎ দা কি বলছেন? হ্যাঁ, যেটা যে 1971 সালের, কে বলবে? জিজ্ঞাসা করছিলেন তো এক্ষুনি যে ভারতবর্ষ ঠিক কতটা সুরক্ষিত। আমি খুব দীর্ঘায়িত আমি করব না, দুজনেরই প্রোগ্রামে উত্তর যেহেতু নেবো শেষে একেবারে আমরা সংক্ষেপে, একদম এসে যেহেতু আমার উপস্থিত সময় কম। হয়েছি। আমি একটা কথায় শেষ করব যে বাবা যখন কোনো ছেলেকে জন্ম দেয়, ছেলে যতই বড় হয়ে যাক না কেন, বাবা কিন্তু বাবাই থাকে। বেশ, মনিময়দা শেষ করতে যাবো। মনিময়দা। না, সে হচ্ছে বটেই, বাবা তো বাবাই থাকবে, বাবা তো আর হাবাগোবা হবে না। এখন কথা হচ্ছে যে বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে 1971 সালের যে বাংলাদেশ গঠিত হওয়ার সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র এটা কিভাবে নিয়েছিল, তারা যে ভালোভাবে নেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র, তার প্রমাণ আমরা হারে হারে টের পাচ্ছি, এখনও টের পাচ্ছি। আর বাংলাদেশ গঠিত হবার পর থেকে ভারতের সঙ্গে যে সুসম্পর্কটা শুরু হয়েছিল, সেই সুসম্পর্কটা কোন জায়গায় গিয়ে খারাপ হলো সেটা আমাদের বিচার বিশ্লেষণ করতে হবে। ভাবতে হবে যে এই মুহূর্তে এই যে আপনারা আইপিএলের মুস্তাফিজুরের ঘটনাকে রেখে তারা যেদিন সিদ্ধান্ত নিন যে ভারতে কোনো ক্রিকেট খেলবে না, মানে বিশ্বকাপের ক্রিকেট খেলবে না, সেদিন তারা ছোট্ট একটা মন্তব্য করেছে। আপনারা মন্তব্যগুলিকে একটু মানে চিন্তা করে দেখবেন। ওরা বলেছে যে তারা খেলতে যাচ্ছে না নিরাপত্তাজনিত কারণে, কারণ বাংলাদেশ থেকে বেশ কিছু উগ্রবাদী ভারতে ঢুকে পড়েছে। এই কথাটা কিন্তু তাদের মুখ দিয়ে বেরিয়ে গিয়েছে। ঘটনাটা যাই ঘটুক, এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র 71 সালে ভারতের কাছে সেই কঠোর থাপ্পড়টা খাওয়ার প্রতিশোধ নেবার জন্য এই ঘটনাগুলি করছে, এটা পরিষ্কার। সেই সঙ্গে বাংলাদেশের নিজস্ব মানুষরা এটা ইন্ধন যোগাচ্ছে। এই ইন্ধনটাই স্বাভাবিকভাবেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে প্রভাব ফেলানোর চেষ্টা করছে। যে ব্যর্থ চেষ্টা, এটা ব্যর্থ হবে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি। বেশ, আলোচনা আমাকে এখানেই শেষ করতে হচ্ছে, কারণ সময় বলছে যে আর একটু আমরা আলোচনা বাড়াতে পারবো না। আমি তাই প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ। এই মুহূর্তে আমার সাথে যারা যারা রয়েছেন আমি আরো একবার জানিয়ে দেবো, পঙ্কজ দা ছিলেন আমার সাথে বিশ্ব হিন্দু পরিষদের থেকে, এবং তার সাথে প্রসেনজিৎ দা টিএমসির, হিটলার দা বিজেপি, শিবেশ্বর দা প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এবং অন্যদিকে মণিময় দা ছিলেন বিশিষ্ট সাংবাদিক তথা ক্রীড়া বিশেষজ্ঞ। আমি প্রত্যেককে জানাচ্ছি ধন্যবাদ আমাদের সাথে এই আলোচনাতে থাকার জন্য। এবং বাংলাদেশ সম্পর্কে আজকে যাই হয়ে উঠুক না কেন বা যাই আলোচনাই হোক না কেন, ভারতবর্ষের কোনো কিছুতেই যাই আসে না। ভারতবর্ষের একটা ইঞ্চিও বাঁকানোর ক্ষমতা নেই বাংলাদেশ বা ইউনুসের। কিন্তু হ্যাঁ, হিন্দুরা যদি জলে, হিন্দুদের যদি মৃত্যুর মুখে পড়তে হয়, হিন্দুদের যদি কষ্ট হয়, তাহলে ভারতবর্ষ কেন গোটা বিশ্ব রুখে দাঁড়াবে। সেই ছবি আজকে ধরা পড়ছে বিভিন্ন প্রান্ত থেকে।